পুলিশ যে কতটা জঘন্য হতে পারে আর নিজেদের চাকরি বাঁচানোর জন্য তারা যে কি করতে পারে তা আপনার ধারণারও বাইরে। শুধু শুধু একজনের জীবন নিয়ে তা এনকাউন্টারের নামে চালিয়ে দিতে তারা দুইবারও ভাবে না। পুলিশ চাইলেই কিভাবে কয়েকজন সাধারণ মানুষের জীবন মুহূর্তেই জাহান্নাম বানিয়ে দিতে পারে। মানুষ তো এমনিতেই আর পুলিশদের এত বকা দেয় না। তো আজকে তেমনই সম্পূর্ণ একটা সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি, যা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন এই মুভিটা এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে আর কেন মানুষ এখন আর পুলিশদের বিশ্বাস করতে পারে না। তো যাই হোক, এবার গল্প শুরু করি। তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। মুভি শুরু একটা পার্ক দেখিয়ে, যেখানে রাতের অন্ধকারে আমরা তিনজন লোককে দেখতে পাই। একজনের নাম পান্ডে আর আরেকজনের নাম মুরগান আর এই ছেলের নাম কুমার। তারা এই পার্কে রাতের বেলা থাকার জন্য এসেছে, কারণ তাদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা নেই। তাদের স্থায়ী ঠিকানা তামিলনাড়ু। তারা এই শহরে এসেছে কিছু টাকা উপার্জনের জন্য। পার্কের সিকিউরিটিকে ঘুষ দিয়ে কোনো মতে রাতটা এখানে কাটায় আর সকাল হওয়ার আগেই সেখান থেকে চলে যায়। পান্ডে একটা মুদির দোকানে কর্মচারী হিসেবে কাজ করে, তাই সে সকালে তাড়াহুড়ো করে রেডি হয়ে তার দোকান মালিকের কাছে যায় চাবি নেওয়ার জন্য। দোকান মালিক তাকে বকা দিয়ে বলে, এখনো তো পুরোপুরি সকাল হয়নি, এখন দোকান খোলার কি দরকার? পান্ডে তখন বলে, দোকান খুললে কম বেশি কাস্টমার তো আসবেই। তো সে চাবি নিয়ে দোকান খোলার পর একজন লোক আসে সিগারেট নেওয়ার জন্য। এই লোকটাকে ভালোভাবে মনে রাখবেন, গল্পের মধ্যে তার অনেক বড় ভূমিকা রয়েছে। আর এটা ভুলে যাবেন না, গল্পটা একদম সত্য ঘটনা, তাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই সাধারণ গল্পের মুভি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তো পান্ডে সেই লোকের কথা শুনে বুঝতে পারে সেও তার মতো তামিলনাড়ুর, তাই সে নিজের দেশের লোক পেয়ে গল্প করা শুরু করে। একটু পর সে লক্ষ্য করে তাদের মধ্যে একজনের পেছনে গুলি রাখা, তাই সে ভয় পেয়ে বলে, আপনাদের খাওয়া শেষ হলে এখান থেকে চলে যান, অযথা ভিড় করবেন না। এটা শুনে তারা সেখান থেকে চলে যায়। একটু পর অটোতে একজন লোক এসে কোনো কিছু না বলেই তাকে দোকান থেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পান্ডে তাকে মারা শুরু করে। ঠিক তখনই তার বন্ধু মুরগান অটো থেকে বলে, তুই এটা কি করছিস? ইনি একজন পুলিশ। এটা শুনে পান্ডে একদম থমকে যায়। এরপর পুলিশ তাদের অটোতে তুলে নেয়। ভেতরে ঢুকে পান্ডে দেখতে পায় কুমারকেও তারা তুলে নিয়েছে। তারা একে অপরকে দেখে আর ভাবে পুলিশ তাদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে। আসলে তারা জানেই না কেন পুলিশ তাদের নিয়ে যাচ্ছে। তো তাদেরকে থানায় আনার পর কোনো কথা না বলেই পুলিশ তাদের একটানা পেটানো শুরু করে। এবার তারা এটাও জানে না কেনই বা তাদের তুলে আনা হয়েছে আর কেনই বা তাদের এইভাবে মারা হচ্ছে। এক পর্যায়ে এত মার খাওয়ার পর কুমার পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সামনে থেকে একটা পুলিশ তার মাথায় স্টিলের বালতি দিয়ে জোরে আঘাত করে। মুভিতে মারের দৃশ্যগুলো এতটা রিয়েলিস্টিক ছিল যে দেখে আমার নিজেরই কান্না চলে এসেছে। তো কুমার মাথায় এত জোরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ভাবে হয়তো কুমার মারা গেছে। এটা দেখে তারা দুজন তাকে উঠাতে গেলে পুলিশ আবার তাদের সেখানেই মারা শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা নেমে আসে। একটা লেডি পুলিশ তাদের এসে থামায়। পরের দিন সকালে এই পুলিশ স্টেশনের ইন্সপেক্টর আসে, যাকে দেখে খুবই ধার্মিক আর ভালো মনে হচ্ছিল। তাই তারা ভাবে এই ইন্সপেক্টরকে সব জানালে হয়তো সে তাদের সাহায্য করবে। মুরগান বলে, স্যার, এই পুলিশ আমাদের অকারণে তুলে এনে পেটাচ্ছে, আমরা কোনো দোষ করিনি, আপনি আমাদের সাহায্য করুন। এটা শুনে ভবেশ্বর একটা কনস্টেবলকে ডেকে বলে, তোরা এখনো ওদের কাপড় চোপড় খুলিসনি, অপরাধ স্বীকার করা না পর্যন্ত কাপড় খুলে পেটায় এদের। এরপর তাদের আগের থেকেও আরো দ্বিগুণ গায়ের জোর দিয়ে মারা হয়। এতটাই নির্মম ভাবে তাদের মারা হচ্ছিল যেটা বলে বোঝানো সম্ভব না। যে যেরকম পারছিল লাঠি দিয়ে ইচ্ছা মতো তাদের পেটাচ্ছিল। এরপর তাদের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এখনো তারা বুঝতে পারছে না কেন তাদের উপর এমন নির্যাতন করা হচ্ছে। এরপর আমরা দেখি ভবেশ্বর কার সাথে যেন ফোনে কথা বলছে। তার ফোনে কথা বলার মাধ্যমে আমরা এটা জানতে পারি গতকাল রাতে কোনো এক নেতার বাড়িতে ডাকাতি হয়েছে, কিন্তু পুলিশ এখনো সেই ডাকাতকে ধরতে পারেনি। তাই উপর মহল থেকে তাদের উপর প্রচুর চাপ দেওয়া হয় আর বলা হয় যেভাবেই হোক না কেন তাড়াতাড়ি ডাকাতদের ধরতে হবে। এরপর সিন চলে যায় মুরগানদের কাছে। মুরগান পান্ডেকে বলে, নিশ্চয়ই তুই কোনো অপরাধ করেছিস, না হলে কেন শুধু শুধু পুলিশ আমাদের ধরবে? এটা শুনে পান্ডে বলে, আরে না রে ভাই, আমি এমন কোনো কিছুই করিনি। মুরগান তখন বলে, তুই না গতকাল
বললি তোর সকালে কি যেন একটা ঝামেলা আছে। এটা শুনে মুরগান একটু চিন্তায় পড়ে যায় আর তাদের ঘটনা বলতে শুরু করে। আর এইখান থেকে সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। একটা মেয়ে প্রতিদিন তার দোকানের সামনে দিয়ে যায় আর তার দিকেই তাকিয়ে থাকে। মনে হয় মেয়েটি তাকে পছন্দ করে। এমনকি তার বাসার সামনে দিয়ে গেলেও মেয়েটি তার সাইকেলের আওয়াজ শুনে বাইরে চলে আসে। আসলে মেয়েটি এই বাড়ির কাজের লোক, তাই প্রতিদিন সকালে সে আগে ভাগে রেডি হয়ে যায় মেয়েটিকে দেখার জন্য। একদিন রাতে মেয়েটি তার দোকানে কাউকে ফোন করার জন্য আসে, কিন্তু ফোনে ওপাশের কথা বুঝতে পারে না। তাই পান্ডে চায় তাকে সাহায্য করতে, কিন্তু সাহায্য করতে গেলে তার হাতের সাথে তার হাত লেগে যায়। ফলে মেয়েটি রাগ করে সেখান থেকে চলে যায়। মুরগান এগুলো শুনে বলে, তাহলে নিশ্চয়ই তুই মেয়েটিকে ইফটিজিং করেছিস, তাহলে তো পুলিশ ধরবেই। পান্ডে বলে, আগে পুরো কথা শোন তারপরে কথা বল। সেদিন দোকান বন্ধ করে আমি মেয়েটির কাছে যাই সরি বলার জন্য, কিন্তু মেয়েটি কান্না শুরু করে দেয় আর তাকে বলে তাকে নতুন একটা বাড়িতে কাজ পাইয়ে দিতে, সে এই বাড়িতে আর কাজ করতে পারবে না। পান্ডে তখন তাকে জিজ্ঞাসা করলে সে বলে সে অন্য এক জায়গা থেকে এই শহরে এসেছিল কাজ করার জন্য। এই বাসার মালিক তাকে কোনো রকম ছুটি দেয় না, আর ছুটি পেলেও তাকে বাড়িতে যেতে দেয় না, আর মাঝে মধ্যে ম্যাডাম না থাকলে আমার সাথে জোর জবরদস্তি করে। এগুলো শুনে পান্ডে বলে ঠিক আছে, সে তাকে অন্য একটা কাজের ব্যবস্থা করে দিবে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। তাদের মধ্যে থাকা আফজাল নামের ছেলেটি পান্ডেকে বলে মেয়েটি যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক কিন্তু অনেক বড় নেতা, সাবধানে, আবার কোনো ঝামেলায় পড়ো না। এই পুরো ঘটনা শুনে মুরগান বলে নিশ্চয়ই ওই নেতা পুলিশদের কিছু বলে আমাদের মার খাওয়াচ্ছে, আর তারা সবাই ঝামেলায় পড়েছে একমাত্র পান্ডের জন্য। এইভাবে সেই অন্ধকার ঘরেই তারা আজকের রাতটা কাটায়। পরের দিন সকালে আবার তাদের পেটাতে পেটাতে ওয়াশরুমে নিয়ে যাওয়া হয়। সবাই তখন লাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক তখনই তারা আফজালকে দেখতে পায়, তাকেও প্রচুর মারা হয়েছে। তারা আফজালকে জিজ্ঞাসা করে তাকে কেন পুলিশ ধরে এনেছে। আফজাল তখন জানায় গতকাল আমি মুভি দেখে বাসায় ফিরছিলাম, বেশি রাত হওয়ায় পুলিশ আমায় দাঁড় করায় আর নানা রকম প্রশ্ন করে। আমি বলি আমি মুভি দেখতে গিয়েছিলাম আর আমি তামিলনাড়ুতে থাকি, এখানে কাজ করতে এসেছি। পুলিশ যখনই তামিলনাড়ুর কথা শুনে তখনই আমাকে হঠাৎ করে তুলে নিয়ে আসে। এটা শুনে তারা তিনজন বুঝতে পারে সেই মেয়ের জন্য তাদের তুলে আনা হয়নি, আমরা সবাই তামিলিয়ান বলে আমাদের তুলে আনা হয়েছে। এরপর তারা যখনই সবাই ফিরে যাচ্ছিল, উপর থেকে ভবিষ্যৎ তাদের চারজনকে আলাদা এক জায়গায় দাঁড় করিয়ে রাখে আর সবাইকে ভেতরে যেতে বলে। এরপর তাদের চারজনকে জিজ্ঞাসা করে তোরা কি অপরাধ স্বীকার করে নিয়েছিস। পান্ডে বলে কিসের অপরাধ স্বীকার করব, আমরা তো কোনো অপরাধ করিনি। এটা শুনে ভবিষ্যৎ তাদের ভেতরে নিয়ে যায় আর কনস্টেবলদের নিয়ে তাদের চারজনকে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতন শুরু করতে থাকে। নির্যাতনের মাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকে। মুভিটা দেখলে মনে হবে আপনার সামনে এই ঘটনাগুলো ঘটছে। এই নির্মম অত্যাচার চোখে দেখা যায় না। তাদের পেটাতে পেটাতে কনস্টেবল সহ ভবেশ্বর হাঁপিয়ে উঠে। শেষে সে জিজ্ঞাসা করে এবার কি তোরা অপরাধ স্বীকার করবি। এতে মার খাওয়ার পরও তারা মিথ্যা অপরাধ স্বীকার করতে রাজি হয় না। মুরগান রেগে গিয়ে বলে কোনো কিছু না বলে শুধু মেরেই যাচ্ছেন, আগে কি অপরাধ করেছি সেটা তো বলেন। এই কথা বলার কারণে ভবিষ্যৎ তার মুখে পাড়া দিয়ে সামনের দুইটা দাঁত ভেঙে দেয়। দিন দিন যেন তাদের অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। এরপর মুরগান আসে বাইরে মুখ ধুতে। ঠিক তখনই একটা মহিলা পুলিশ সেখানে হাত মুখ ধুতে এসে তার ফোনটা ভুলে সেখানে ফেলে যাচ্ছিল। তখন মুরগান তাকে ডেকে বলে আপনি ভুলে আপনার ফোন ফেলে যাচ্ছিলেন। এটা শুনে সেই মেয়ে পুলিশ বলে আমি 2 দিন ধরে তোমাদের উপর হওয়া অত্যাচার দেখছি, আমার ফোন দিয়ে তোমরা কারো কাছে সাহায্য চাইতে পারো। এটা শোনা মাত্রই পান্ডে মোবাইলটা নিয়ে দৌড়ে বাথরুমে যায় আর তার দোকান মালিককে ফোন করে তাদের পুরো ঘটনাটা জানায়। পরের দিন দোকান মালিক তাদের সাথে বাইরে থেকে কথা বলে যে তারা নাকি কোনো এক নেতার বাড়ি থেকে 2 কোটি টাকা লুট করেছে। এটা শুনে পান্ডে বলে এরকম কোনো কিছুই তারা করেনি, সে তো অন্তত জানে যে সে ভোর 5টায় ঘুম থেকে উঠে দোকান খুলেছে। দোকান মালিক বলে সে সব জানে। সে আরো বলে তোরা দোষটা স্বীকার করে নে, না হলে ওরা তোদের শান্তিতে বাঁচতে দেবে না। এগুলো কথা বলার সময় একজন পুলিশ দেখে ফেলে। তখন ওই দোকানের মালিক পুলিশকে বলে আপনারা ভুল মানুষদের তুলে এনেছেন, এই ডাকাতিতে এদের কোনো হাত নেই, এরা খুবই ভালো ছেলে, এদের মধ্যে একজন আমার দোকানে কাজ করে। এটা শুনে ওই পুলিশটি বলে আমার সিনিয়রের সাথে কথা বলে দেখি কিছু করতে পারে কিনা। একটু পর কনস্টেবল হেড
তাদের ভেতরে এনে খাবার খেতে দেয় আর বলে, তোরা এই 2 দিনে আমার হাতে অনেক মার খেলি, যদি দোষ স্বীকার করে নিতি তাহলে এত মার খেতে হতো না। আর তাছাড়া এই ডাকাতির কেসটা ছোট্ট একটা কেস, সর্বোচ্চ 3 মাসের জেল হবে, তারপরে তোদেরকে ছেড়ে দেওয়া হবে আর তোদেরকে কোনো রকম মারাও হবে না। এগুলো শুনে পান্ডে বলে, আমরা কেন দোষ স্বীকার করব, আমরা তো কোনো দোষ করিনি, আর আমরা ছোট্ট একটা শহরে থাকি যেখানে যদি সবাই জানে যে আমি জেল খেটে বাসায় ফিরেছি তাহলে আমার বাবা মায়ের মান সম্মান থাকবে না। এটা শুনে পুলিশ তখনই খাবার খাওয়া অবস্থায় তাদের আবার পেটানো শুরু করে আর তাদের আবার ওই অন্ধকার ঘরে আটকে রাখে। মুরগান তখন বলে, পুলিশ আমাদের বিনা কারণে ধরে এনে ডাকাতির অপরাধ স্বীকার করতে বলছে, আবার এইভাবে অত্যাচার করে 3 বেলা নিয়মিত খাবার দিচ্ছে, তার মানে আমরা যদি খাবার না খাই তাহলে ওদের অসুবিধা হবে। এই ভেবে তারা চালাকি করে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এতে ভবেশ্বরও চিন্তায় পড়ে যায়, কারণ উপর মহল থেকে ডিএসপি তাড়াতাড়ি ডাকাতদের ধরে কেস ক্লোজ করে দেওয়ার প্রেসার দিচ্ছিল। তাই ভবেশ্বর আর কোনো উপায় না পেয়ে বাকি পুলিশদের সাথে মিটিং করে আর বলে, এদেরকে তো অনেকদিন যাবৎ পেটাচ্ছি, তবুও তারা দোষ স্বীকার করছে না, উল্টো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এতে যদি তারা মারা যায় তাহলে আমরাই সমস্যায় পড়ব। তাই তাদের 4 জনকে ডেকে এনে সে বলে, তোরা এত মার খাওয়ার পরেও অপরাধ স্বীকার করছিস না, উল্টো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস, যা তোদের আর ধরে রাখবো না, শুধু বাইরে গিয়ে বলিস না যে আমরা তোদের মেরেছি, আর বাইরের হোটেল থেকে 2000 টাকা নিয়ে গ্রামে ফিরে যা, আর তার আগে এখানে একটা সাইন করে দিয়ে যাস। এসব শুনে তারা খুশি মনে পুলিশ স্টেশন থেকে বের হয় আর টাকা নেওয়ার জন্য হোটেলে যায়। তবে মুরগান বলে, 3 দিন হয়েছে আমরা কিছু খাই না, আগে এখান থেকে কিছু খেয়ে নেই, তারপর টাকা নিয়ে বাসায় চলে যাব। এরপর তারা পেট ভরে খাবার খায় আর সাইন করার জন্য পুলিশ স্টেশনে আসে। একজন তাকে জিজ্ঞাসা করে, খাবার খেয়েছো তোমরা? মুরগান বলে, হ্যাঁ পেট ভরে খেয়েছি, তবে আমার সামনের 2টা দাঁতের জন্য মাংস চিবিয়ে খেতে পারিনি। এটা শোনা মাত্রই তাদের ভেতরে এনে আবার পেটাতে শুরু করে আর ভবেশ্বর বলে, তোরা 3 দিন না খেয়ে আছিস, তোদের মারতে কেমন মায়া লাগছিল, ভেবেছিলি না খেয়ে থাকলে পার পেয়ে যাবি, তাই বুদ্ধি করে তোদের একটু খাইয়ে নিলাম। এরপর তাদের তালের ডাল দিয়ে ইচ্ছা মতো পেটানো হয়। মারতে মারতে পুলিশরা হয়রান হয়ে যায়, তবুও তারা এই ডাকাতির অপরাধ স্বীকার করতে রাজি হয় না। এক সময় তালের ডাল ভেঙে যায়। রাতে দোকান মালিক একটা উকিলকে সাথে করে নিয়ে আসে। সে পান্ডেকে বোঝায় পুলিশ তাদের কোনোভাবেই ছাড়বে না, তাদের দোষ স্বীকার করে নেওয়াটাই ভালো হবে, তাহলে তাদের আর পেটানো হবে না। মাত্র 3 মাস জেল খেটেই তারা বাড়ি ফিরে আসতে পারবে। বাকি 3 জন এতে রাজি হয়ে গেছে। পান্ডে এটা শুনে বলে, সত্যিই কি 3 মাস পরে ওরা আমাদের ছেড়ে দিবে? উকিল বলে, হ্যাঁ, এর থেকে বেশি সাজা তোমাদের হবে না। পান্ডে এইবার রাজি হয়ে যায় আর পরের দিন তাকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় যে বাড়িতে ডাকাতি হয়েছিল। তাদের শিখিয়ে দেওয়া হয় আদালতে কি কি বলতে হবে। সব শিখিয়ে নিয়ে পরের দিন অটোতে করে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা মুভির শুরুতে দেখা সেই লোকটিকে দেখতে পাই যে পান্ডের দোকানে সিগারেট কিনতে এসেছিল। আসলে সেও একজন পুলিশ অফিসার, তার নাম মুথুবেল। আদালতের সামনে একটা আসামি হাজিরা দিতে আসে আর মুথুবেল তাকে অ্যারেস্ট করতে নেয়, কিন্তু এই এরিয়া তার আন্ডারে না পড়ায় সে অ্যারেস্ট করতে পারে না। ওইদিকে কোর্টে জাজ তাদের জিজ্ঞাসা করে তারা আসলে কিভাবে এই ডাকাতিটা করেছে। এটা শোনা মাত্রই পান্ডে হাউমাউ করে কান্না করতে করতে সকল সত্যি বলে দেয় আর কাপড় খুলে দেখায় যে পুলিশ কিভাবে তাদের মেরে এই ডাকাতির জবানবন্দি নিয়েছে, অথচ তারা এরকম কিছুই করেনি। পুলিশ তাদের জোর করে অপরাধী বানিয়েছে। তবে এগুলো কথা জজ কিছুই বুঝতে পারে না, কারণ তারা তামিল ভাষায় কথা বলছিল। তখন জজ বলে, এখানে এমন কেউ কি আছে যে তামিল ভাষা ট্রান্সলেট করে বলতে পারবে? তখন সেখানে থাকা একজন বাইরে থেকে সেই পুলিশটাকে ডেকে নিয়ে আসে যে কিনা তামিল ভাষা বুঝতে পারে, কারণ তার বাসা তামিলনাড়ুতে। এরপর সে জাজকে তাদের বলা সকল ঘটনা সত্যি সত্যি বলে দেয়। ফলে জাজ ভবেশ্বরকে নানা রকম কথা শুনিয়ে কয়েকজন পুলিশকে সাসপেন্ড করে দেয় আর তাদের 4 জনকে বেকসুর খালাস দিয়ে দেয়। বাইরে দোকান মালিক পান্ডেকে কিছু টাকা দিয়ে এখান থেকে দ্রুত চলে
চলে যেতে বলে, কারণ এখানে থাকলে আরো কোনো ঝামেলায় পড়তে পারে। পান্ডে তাকে জিজ্ঞাসা করে তাকে খুঁজতে কি কোনো মেয়ে এসেছিল। দোকান মালিক বলে হ্যাঁ, একটা মেয়ে এসেছিল আর তোকে কয়েকবার খুঁজেও গেছে। তোকে না পেয়ে মেয়েটি তার নাম্বার দিয়ে গেছে। পান্ডে যখনই নাম্বারটা নিতেই যাবে, মুথুবেল তাদের দূরে থেকে ডাক দেয় আর বলে তোমরা আমার একটা কাজ করে দেবে। এটা শুনে ওরা বলে আপনি আমাদের কত বড় উপকার করলেন, নিশ্চয়ই আমরা আপনাকে সাহায্য করব, বলুন কি করতে হবে। এরপর তারা সবাই মিলে কোর্টের সামনে যায় আর কবির হাজিরা দিয়ে ফেরার সময় তাকে সবাই মিলে কিডন্যাপ করে নিয়ে আসে। মুথুবেল তাদেরকে এই সাহায্যের কথাই বলেছিল। কবিরকে কিডন্যাপ করে তামিলনাড়ুর রাস্তা দিয়ে যাওয়ার সময় কুমার গাড়ি থেকে নেমে পড়ে, কারণ আরেকটু দূরে গেলেই তার বাসা। তো কাজ শেষে মুথুবেল তাদের বলে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে যাও, অন্য কোনো ঝামেলায় জড়ানোর আগে। এটা শুনে সেখানকার এক কনস্টেবল মুথুবেলকে বলে কদিন পর ডিএসপি থানায় আসবে, ওদেরকে দিয়ে থানার ভেতরটা একটু পরিষ্কার করে নিলে ভালো হতো না? থানার ভেতরটা তো নোংরা হয়ে আছে। মুথুবেল এতে রাজি হয়। এমনিতেই তারা এই কয়দিন পুলিশকে অনেক ভয় পেতে শুরু করেছে, তাই তারা আর না করতে পারে না। ফলে আর কোনো উপায় না পেয়ে তারা থানা পরিষ্কার করার কাজে লেগে পড়ে। এদিকে মুথুবেল কবিরকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছিল যে সে কি করে। আসলে কবির বড় বড় পলিটিক্যাল নেতাদের কালো টাকার হিসাব নিকাশ রাখে আর মুথুবেলকে তার বড় অফিসার দায়িত্ব দিয়েছে এর পেছনের তথ্য খুঁজে বের করতে, কারণ এতে বিরোধী দলের নেতারা এই খবর প্রচার করে তাদের সবার সামনে খারাপ বানিয়ে নির্বাচনে জিততে পারবে। কিন্তু মুথুবেল সারা রাত চেষ্টা করার পরেও তার মুখ থেকে একটা কথা বের করতে পারে না। এক পর্যায়ে মুথুবেল রেগে গিয়ে তার কাপড় খুলে মারা শুরু করে। মারতে মারতে তাকে বাকি অপরাধীদের সাথে নিচে বসিয়ে রাখে। ওইদিকে তাদের এখনো থানা পরিষ্কার করা হয়নি আর তাদের সামনেই এই সব ঘটনা ঘটছিল। তাই তাদের কবিরের জন্য মায়া হয়, কারণ তারাও তো এভাবে পুলিশের কাছে ফেসে গিয়েছিল। তারা ভাবে হয়তো কবিরকেও পুলিশরা বিনা কারণে তুলে এনে এভাবে মারছে। তাই পান্ডে কবিরকে তার মোবাইলটা দেয় আর কারো কাছে সাহায্য চাইতে বলে। কবির একজনের কাছে ফোন করে আর জানতে পারে যে সে যে নেতাদের হয়ে কাজ করত তারা উল্টো পুলিশদের 3 কোটি টাকা দিয়েছে তাকে খুন করার জন্য, যেন কবিরের মাধ্যমে তাদের কোনো গোপন তথ্য লিক না হয়। এটা শোনা মাত্রই সে সিদ্ধান্ত নেয় যে সে তাদের সকল গোপন কর্মকাণ্ড আর কালো টাকার সমস্ত হিসাব মিডিয়াতে জানিয়ে দিবে। তার কথা বলা শেষে পান্ডে মোবাইলটা নিয়ে যায়। পুলিশ একটু পর আবার এসে তাকে বেধড়ক পেটাতে শুরু করে আর বলে কারো কাছে মুখ না খুলতে, না হলে তাকে তারা একদম জানে মেরে ফেলবে। নিচে থেকে পান্ডে আর মুরগানরা কবিরের মারের আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর সিদ্ধান্ত নেয় রাতেই তারা এখান থেকে চলে যাবে। সব কাজকর্ম তাড়াতাড়ি শেষ করে যখনই তারা চলেই যাচ্ছিল সেই কনস্টেবল তাদের আবার ডাক দেয় আর বলে বাথরুমটা এখনো পরিষ্কার করা হয়নি, সেটা পরিষ্কার করে তবে তোমরা যেও। এরপর তারা আর কোনো উপায় না পেয়ে বাথরুম পরিষ্কার করতে শুরু করে। একটু পর মুথুবেল থানায় আসে। সে কবিরের এসব বিষয় কিছুই জানতো না, কারণ সে এতক্ষণ থানায় ছিল না। আর 3 কোটি টাকা ঘুষ নেওয়ার বিষয়টাও ডিএসপি ভালোভাবে জানে। মুথুবেল এসবের কিছুই জানে না। সে এসে কবিরকে এই অবস্থায় দেখে সবার সাথে চিল্লাচিল্লি করতে শুরু করে, কারণ কবির পুরোপুরি তার দায়িত্বে ছিল। এই কেস তার, যদি তার কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ভার তার হতো। সে তাড়াতাড়ি কবিরকে নিয়ে নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু ডিএসপি তাকে ফোন দিয়ে বাধা দেয়, কারণ সে যদি হাসপাতালে যায় তাহলে কোনো না কোনো ভাবে মিডিয়ারা সকল তথ্য জেনে যেতে পারে। কিন্তু মুথুবেল তাকে বাঁচাতে চাচ্ছিল, কারণ সে মারা গেলে তার চাকরি চলে যেতে পারে। এইভাবে ফোনে তাদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কবির সেখানেই মারা যায়। ডিএসপি জানায় এই মৃত্যুর খবর বাহিরে আসলে আমরা আরো সমস্যায় পড়ে যাব। আমি কিছু লোক পাঠাচ্ছি যারা কবিরের লাশটাকে এমন ভাবে সাজাবে যেন মনে হবে সে আত্মহত্যা করেছে। তো এরপর ডিএসপি কিছু লোক পাঠায়, তারা কবিরের লাশ বাসায় নিয়ে গিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। আর এরপর তারা সবাই মিলে বসে মিটিং করে যে কিভাবে কবিরের মৃত্যুটাকে সুইসাইড দেখানো যায়। কথা শেষে ডিএসপি ওয়াশরুমে হাত মুখ ধুতে গেলে দেখে পান্ডে মুরগান ওরা বাথরুম পরিষ্কার করছিল। তাই পুলিশ ভাবে হয়তো তারা সবকিছু জেনে গেছে। তাই সে আবার মিটিং ডাকে আর বলে আমার মনে হয় ওরা 3 জন আমাদের বলা সকল গোপন কথা
কথা সবকিছু জেনে গেছে। যেভাবেই হোক ওদের আর বাইরে যেতে দেওয়া যাবে না, যে কোনো কেসে ফাঁসিয়ে ওদের জেলখানায় ঢুকিয়ে রাখো। তখন একজন পুলিশ বলে, কয়েকদিন আগে একটা এটিএম এ ডাকাতি হয়েছে, সেই কেসে ওদের ফাঁসিয়ে ইনকাউন্টার করে ফেলবো। সবাই এমনটা করতে রাজি হয়, কিন্তু মুথুবেলের মন এসব করতে সায় দিচ্ছিল না, কারণ তারা তো তার ওপর ভরসা করেই এখানে এসেছিল। তখন ডিএসপি তাকে বলে, এই ঘটনা তোমার পুলিশ স্টেশনে ঘটেছে, এই কেসের দায়িত্বে তুমি ছিলে, ফাঁসলে তুমি ফাঁসবে, আমাদের কিচ্ছু হবে না। এটা শুনে সে রাজি হয়। কনস্টেবল তাদের বলে, বড় সাহেবের বাসাটাও পরিষ্কার করতে হবে। এটা শুনে তাদের কিছুটা সন্দেহ হয়, তবুও তারা মুথুবেলকে ভরসা করে গাড়িতে উঠে পড়ে। সবাই চুপচাপ, পরিবেশটা শান্ত, তাদের মনে এক অজানা ভয় কাজ করছে। তারা মুথুবেলকে বলে, আমরা জানি স্যার, আপনি আমাদের কোনো ক্ষতি হতে দিবেন না। এটা শুনে মুথুবেল চুপ করে থাকে। একটু পর তাদের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। তারা ভিতরে গিয়ে দেখে তাদের কাপড় চোপড় এমন ভাবে রাখা যেন তারা অনেক আগে থেকে এখানে থাকে, আর ফ্লোরে অনেকগুলো টাকা রেখে দেওয়া আছে। এগুলো দেখে আফজাল বলে, দাঁড়া, আমি স্যারকে জিজ্ঞাসা করে আসি যে কেন আমাদের কাপড়গুলো এইভাবে এখানে রাখা হয়েছে। এই বলে সে বাইরে বেরোতেই ঠাস করে একটা গুলি তার বুকে এসে লাগে, অর্থাৎ তাকে ইনকাউন্টার করা হয়। এরপর কনস্টেবল বাকি দুইজনকেও গুলি করতে নিলে গুলি জ্যাম হয়ে যায়। তারা বাইরে এসে দেখে আফজাল মাটিতে লুটিয়ে পড়েছে। মুথুবেল তাড়াতাড়ি এসে বলে, ওকে কেন মারলে? পুলিশ তখন বলে, ও পালিয়ে যাচ্ছিল। আফজাল তাদের আস্তে আস্তে বলে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাদেরকেও মেরে ফেলবে। এটা শুনে তারা দুইজন দ্রুত সেখান থেকে পালিয়ে সামনে একটা ক্ষেতে লুকিয়ে পড়ে। সব পুলিশ তাদের খোঁজা শুরু করে। একজন পুলিশ পাশের বাড়ির ছাদে গিয়ে মোবাইলে লাইট দিয়ে নিচের জমিতে খুঁজতে থাকে। পান্ডে মুরগানকে বলে, চল আমরা দুইজন দুই দিকে পালিয়ে যাই, তাহলে একজন বেঁচে যাবে, আরেকজন পুলিশদের হাতে ধরা পড়বে। যে বেঁচে যাবে সে এইসব ঘটনা পুরো দেশবাসীকে জানাবে যে পুলিশ তাদের সাথে কি কি করেছে। কিন্তু মুরগান এতে রাজি ছিল না। সে বলে, পালালে একসাথে পালাবো, আর মরলে একসাথে মরবো। কিন্তু পান্ডে তাকে অনেক কিছু বলে রাজি করায়। পান্ডে দৌড়ে গিয়ে পাশের আরেকটি ক্ষেতে লুকিয়ে পড়ে। পুলিশ তার পিছে পিছে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পান্ডে কোনো মতে পুলিশের কাছ থেকে গুলি নিয়ে আবার ঘাসের ভিতর লুকিয়ে পড়ে। এদিকে মুরগান ঘাস থেকে রাস্তায় বের হওয়ার সাথে সাথে পুলিশ তাকে মাথায় গুলি করে মেরে ফেলে। পান্ডে তখনও হাতে গুলি নিয়ে ঘাসের ভিতরে লুকিয়েছিল। মুথুবেল এসে বলে, তুমি বেরিয়ে আসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না, এতে আমার চাকরি চলে গেলে যাক। পান্ডে তখন সামনে এসে বলে, আমরা আপনাকে ভরসা করে আপনাকে সাহায্য করেছিলাম, আর আপনি আমার চোখের সামনে আমার দুই বন্ধুকে মেরে ফেললেন। আমরা আপনাকে কতটা বিশ্বাস করেছিলাম, কি দোষ করেছিলাম আমরা? এই বলে সে মুরগানের দিকে বন্দুক তাক করে রাখে। মুরগানও তার দিকে বন্দুক তাক করে রাখে। একটু পর হঠাৎ ছাদের উপর যে পুলিশ দাঁড়িয়েছিল সে দুজনকেই গুলি করে মেরে ফেলে। আসলে ডিএসপি মুথুবেলকেও খুন করতে বলে দিয়েছিল, না হলে তাদের অনেক কুকর্ম ফাঁস হয়ে যেত। শেষে তো সবাই মারাই গেল, তাহলে এই সত্য ঘটনাটা মানুষ জানলো কিভাবে? আপনাদের মনে আছে যে কুমার মাঝপথে তার গ্রামে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে পড়েছিল, একমাত্র সেই বেঁচে ছিল, আর তার কাছ থেকে মানুষ এই সত্য ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। এই ঘটনা নিয়ে সে একটা বইও লিখেছিল, যা থেকে এই মুভি নির্মাণ করা হয়েছে। তো ব্যাস, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।